বাংলাদেশের বিজয়ের ৪৯ বছর, লাল সবুজে গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এখানে আসি। বাচ্চাকে নিয়ে আসছি যে বাচ্চারা দেখবে, শিখবে। বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া, দেশটাকে ভালোবাসি বলেই এ দেশে আসছি। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে এবং সেই চেতনায় আমরা বিশ্বাস করি এবং ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই শিক্ষা দিয়ে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন সহ বিভিন্ন জায়গায় লাল সবুজের মেলা। সারা দেশেও নানা আয়োজন। বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় জমকালো আয়োজন। ৭১-এ শহীদ ভারতীয় সেনাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির শ্রদ্ধা। আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা। কষতে হবে অর্ধ শতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনীতি থেকে বের হওয়ার আশা। পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর, জানা যাবে সেতু তৈরির ইতিহাস। ২০২২ সালে খুলে দেওয়ার আশা। বিজয়ের ৪৯ বছর উদযাপনে মেতে উঠেছে পুরো বাংলাদেশ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জাতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। এর আগে ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। কুয়াশা ঢাকা বিজয়ের ভোরে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব। বিউগলের সুরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। এরপর মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কজন সদস্য। এবারের বিজয় দিবস এসেছে মহামারীকালে। সংক্রমণ সতর্কতায় তাই স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সশরীরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অর্ধশত ছুঁই ছুঁই পরিণত বাংলাদেশে গৌরবের দিনটি উচ্ছ্বাস হারিয়েছে বৈশ্বিক সংকট করোনায়। তারপরও উদযাপন ম্লান হয়নি। পূর্ব প্রজন্মের আত্মত্যাগে কৃতজ্ঞতা জানাতে ফুল হাতে শহীদ বেদিমূলে ছুটে এসেছিলেন সর্বস্তরের মানুষ। আজ থেকে ৪৯ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধে যে দেশের সৃষ্টি, সেটি সার্বভৌম বাংলা। শোষকদের পোড়া মাটিতে পরিকল্পিত উন্নয়ন আর সমৃদ্ধির নানান স্মারক আজ সফলতার গল্প হয়ে ফুটে উঠছে। কিন্তু এই বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী অপকর্ম বাস্তবায়নের ধৃষ্টতা দেখাচ্ছে মৌলবাদী গোষ্ঠী। উগ্রবাদী এই অপশক্তিকে আগামী দিনে রুখে দেওয়াই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, বলছেন শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণী পেশার মানুষই বললেন, কোনো অপশক্তি অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ।
কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে যে মিনার, সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ্য। বুধবার সকাল 7টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। এরপর কেবল উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর ছিল পুরো অঙ্গন। দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসা বুকে নিয়ে এসেছেন ফুল হাতে। মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদনে বিজয় দিবস এখন বড় এক উপলক্ষ। বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া। দেশটাকে ভালোবাসি বলেই এই দেশে আসছি এবং শ্রদ্ধা জানাতে আসছি মুক্তিযোদ্ধাদের। 30 লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়েছে, এটা আসলে একটা হৃদয়ের স্পন্দনের একটা ব্যথা। সেই ব্যথা থেকে আমরা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি। যে শিশু এসেছে বাবা মায়ের হাত ধরে, সেই তো বাঙালি জাতির উত্তরাধিকার। তাকেও জানতে হয় বিজয়ের সৌরভ কিনতে হয় চড়া দামে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এখানে আসি। বাচ্চাকে নিয়ে আসছি যে বাচ্চারা দেখবে, শিখবে, এগুলো জানবে। বিজয় দিবস কি 16 ডিসেম্বর কি, এগুলো শেখানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম। সোনার বাংলা কি এখনো স্বপ্ন? বিজয়ের 50তম বর্ষে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন হাজারো মানুষ। একটা শোষণহীন সমাজ, যেখানে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার পাওয়ার কথা, কিন্তু স্বাধীনতার পরে আজ পর্যন্ত সেটা আসেনি। যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করছে মুক্তিযোদ্ধারা, আজকে এই মুক্তিযুদ্ধ বিভ্রান্তে পরিণত হতে যাচ্ছে। বাঙালি এগিয়ে যাক আপন মহিমায়, বিজয়ী জাতি সমৃদ্ধ হোক 71-এর চেতনায়। 1971 সালে স্বাধীনতা এসেছিল, সর্বার্থে মুক্তি আসেনি। মুক্তির এই লড়াইয়েও বাংলাদেশ জিতে যাবে, এমনটাই সবার প্রত্যাশা। সাভারের স্মৃতিসৌধ থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বাঁচবে। বিকেলে গণভবন থেকে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কারো কথায় কান না দিয়ে দেশের সেবায় আওয়ামী লীগ নিয়োজিত থাকবে জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথে মোকাবিলা করতে হবে নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাঙালির আবেগ, উচ্ছ্বাস আর অর্জন উপলব্ধির গৌরবের দিন বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার বিকেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। 21 বছর পর গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। যে সকলের সহযোগিতা। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার দেখানো পথে দেশ স্বনির্ভর হলেও তার ভাস্কর্য নিয়েই বিরোধিতা হচ্ছে দেশের মধ্যেই। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে অবহেলা চোখে দেখব তা নয়। সব ধর্মের মানুষের রক্তস্রোতেই স্বাধীনতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটিতে সমান অধিকার সবার। একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে। কাজে এই দেশের মাটিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। পরিস্থিতি সামলে নিতে নেতাকর্মীদের সহনশীল হতে বলেন সরকার প্রধান। সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম, সেটি আমাদের চিন্তায় থাকবে। জাতির পিতার নামে ইউনেস্কোর পুরস্কার প্রবর্তন দেশের জন্য নতুন সম্মান বলেও জানান প্রধানমন্ত্রী। বাঙালি জাতির জন্য এটা একটা বড় উপহার বলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আজকে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। বিজয়ের 49 বছর উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, হাতির ঝিল সহ নানা জায়গায় বসে লাল সবুজের মিলন মেলা। বিজয় বুঝি এমনই, অবাধ স্বাধীনতা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উল্লাস, লক্ষ্যহীন ঘুরে বেড়ানো, ছুটে চলা।
কারো কাছে বিজয়ের মানে গলা ছেড়ে গান, বন্ধুত্বের বন্ধন, আড্ডা, খুনসুটি, সৃষ্টি সুখের উল্লাসে মহানন্দে ভেসে চলা। বিজয় মানে মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। সবাই পতাকা হাতে নিয়ে ঘুরতেছে, যে যার মাথায় হচ্ছে পতাকা বেঁধে ঘুরতেছে, দেশকে স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। বিজয়ের 49 বছরের পূর্তি ছুঁয়ে গেছে নগর জীবনে। রঙিন পোশাকে মাতোয়ারা প্রতিটি প্রাণ। পূর্বপুরুষদের আত্মত্যাগ আর দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশু সন্তানকে কোলে নিয়েও বেরিয়ে পড়েন অনেক অভিভাবক। ওর এটা প্রথম বিজয় দিবস, ও যাতে ছোটবেলা থেকেই মানে মাতৃভূমি কি, বিজয় দিবস কি, এই শিক্ষাটা যাতে ও ছোটবেলা থেকে পেয়ে বড় হয়, এই জন্যই আসলে ওকে নিয়ে বের হওয়া। বিজয়ের অনুভূতি অবশ্যই শ্রেষ্ঠ একটা অনুভূতি। স্বাধীন দেশে শ্বাস নিতে পারছি শুধুমাত্র তাদের এই ত্যাগের বিনিময়। আনন্দের পাশাপাশি মা, মাটি আর মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ছিল তরুণ প্রজন্মের কণ্ঠে। আমরা চাই বৈষম্যমুক্ত, হানানিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ। করোনা মহামারী কিছুটা হলেও থমকে দিয়েছে জনজীবন, এই কথা ঠিক। তবে বিজয়ের আনন্দের কাছে হার মেনেছে সকল সংকট, সমস্যা কিংবা প্রতিবন্ধকতা। বিজয়ের এই আনন্দ, এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির অন্তরে। সময় গড়িয়ে নামে সন্ধ্যা, তবু উচ্ছ্বাসে ভাটা পড়ে না এক বিন্দু। বিজয়ের রাতের সৌন্দর্য যেন আরো অপরূপ হয়ে ধরা দেয়। সেই সঙ্গে বাড়ে নগর মানুষের আনন্দ, বাড়ে আবেগ, বাড়ে দেশপ্রেম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সবসময়ই প্রতারণার রাজনীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ও পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন মির্জা ফখরুল। বিজয়ের 49 বছরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি এখনও আসেনি। গণতন্ত্র উদ্ধার ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। সাভার থেকে ফিরে রাজধানীর শেহরি বাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। বলেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ সবসময় প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং এখন সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে তারা ক্ষমতা দখল করে বসে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই শীর্ষ নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের অপরাজনীতি মোকাবিলা করে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জে মডেল থানা আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। করোনাকালেও দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন তার অন্যতম দৃষ্টান্ত। আহ্বায়ক কমিটির মেয়াদ দীর্ঘায়িত না করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। বিজয় দিবসের আলোচনায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিপ্লব সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এই করোনা কালেও আমি বলবো বাংলাদেশের অর্থনীতি আজকে মজবুত অবস্থানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ বিশ্ববাসীকে জানান দিয়েছে যে পদ্মা সেতুর মতো একটা বৃহত্তর প্রজেক্ট বাংলাদেশের মানুষ নিজ অর্থায়নে করতে পারে। কোন রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। আর ঐক্য, সবচেয়ে বড় ঐক্য। একটা নতুন কমিটি যখন আসে, অনেকের মধ্যেই ক্ষোভ থাকে, অনেকের মধ্যেই অভিমান থাকে এবং আওয়ামী করি আমরা। কাজে কোনো ভয়ের রাজনীতি, কোনো গ্রুপ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে আমরা এই সংগঠনকে এগিয়ে যাব। পদ্মা সেতুর পাশাপাশি এ অঞ্চলের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি জাদুঘর। উদ্দেশ্য, বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। 2022 সাল নাগাদ এই জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না।
কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে। চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে। শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ, সরীসৃপ, শামুক, ঝিনুক, পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছুই ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে। এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলো ঠাঁই দেয়া হচ্ছে এই জাদুঘরে। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। একসময় অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনা পরিস্থিতিতে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কোনো পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ককে আরও সফল করতে গতানুগতিক কূটনীতির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবিভক্ত ভারতের অন্যতম হলদিবাড়ি চিলাহাটি রেলপথটি 1965 সালের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান ভারত দ্বন্দ্বে। 55 বছর পর এই পথটি সম্ভাবনার নতুন মাত্রায় নিয়ে হাজির দুই দেশের কাছে। করোনার প্রেক্ষাপটে আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকেই নীলফামারীর চিলাহাটি ও পশ্চিমবঙ্গের কুচবিহারের অন্তর্গত হলদিবাড়ি স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা দেবেন দুই শীর্ষ নেতা। প্রাথমিকভাবে মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। উদ্বোধনী দিনে নতুন রেলপথে ট্রেন যাবে নীলফামারী থেকে কুচবিহারে। নতুন রেল লিঙ্ক চালুর ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। রেলমন্ত্রীর দাবি 26 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এই পথে। পরবর্তীতে যা যুক্ত হবে ভুটান ও নেপালের সঙ্গেও। 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন আমরা যাতে এই রুটে চালাতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মহামারীর মধ্যেই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে উদ্গ্রীব দেশের কূটনৈতিক মহল। সাবেক এই পররাষ্ট্র সচিব মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছরে প্রয়োজন দেনা পাওনার নতুন হিসেব কষা। নতুন জেনারেশনের হাতে যে সম্পর্কটা ট্রান্সফার করার জন্য আমার মনে হয় যে একটা উদ্যোগ থাকা উচিত। তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতের তরফ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে আরও গতিশীল কূটনীতির আহ্বান এই বিশ্লেষকের। পানিটা আমি মনে করি শুধু ভাগাভাগির প্রশ্ন থেকে সরে এসে এটার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। দুই দেশের বাণিজ্যে সমতা আনা সহ আঞ্চলিক মজুদ ব্যবস্থাপনা গড়তে ঢাকা নয়াদিল্লিকে আরও পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। চক্রান্তকারীদের তথ্য আছে বলেও দাবি করেন এই হেফাজত নেতা। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির এই শাহাদতের মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। এই অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কারা হাটাজারিতে চক্রান্ত করেছে, কারা চট্টগ্রাম শহরে চক্রান্ত করেছে, কোথায় কোথায় বৈঠক হয়েছে সব আমরা জানি, সব তথ্য আমাদের কাছে আছে। সব তথ্য জাতির সামনে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ময়মনসিংহ নগরীতে বর্ণিল আলোকসজ্জায় উদ্বোধন করা হলো জয় বাংলা চত্বর।
বিজয়ের সন্ধ্যায় 30 ফুট উচ্চতার বঙ্গবন্ধুর মুরাল দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। ময়মনসিংহে নবনির্মিত জয় বাংলা চত্বরের বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজি বাড়িয়ে দিয়েছে বিজয়ের আনন্দ। বুধবার বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নির্মাণ করা জয় বাংলা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে ঢল নামে সাধারণ মানুষের। 30 ফুট উচ্চতার বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করা হয়েছে চত্বরে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন, 6 দফা, 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, পাক হানাদারদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের বিজয়গাথা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আগামী প্রজন্ম এই জায়গায় এখানে এসে মুক্তিযুদ্ধ বা ইতিহাস বা বাঙালির ইতিহাস সম্বন্ধে সার্বিক একটা ধারণা পেয়ে যাবে। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে লেখা আছে, ওনার বেশ কিছু কোটেশন লেখা আছে। এগুলো দেখে আসলে একটা মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই জয় বাংলা চত্বরের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে আপনার মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ পর্যন্ত যে ঘটনাগুলো হয়েছে ওইগুলো আমি ফুটিয়ে তুলতে চেয়েছি এখানে। জয় বাংলা স্লোগান বুকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান সিটি মেয়র। যে জয় বাংলা স্লোগান ধারণ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে এই দেশ মাতৃকাকে স্বাধীন করেছিলাম, যার চিন্তা চেতনা থেকেই আমরা পরবর্তী প্রজন্মকে এই ইতিহাসটুকু তুলে ধরা এবং ইতিহাসটুকু জানার জন্যই আমরা এই জয় বাংলা চত্বর স্থাপন করেছি। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় জয় বাংলা চত্বরের নির্মাণ কাজ। সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরকে স্মরণীয় করতে আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশটিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যশালী কমান্ডগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ড অন্যতম। কেননা এই কমান্ড থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। সেই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বীর সেনারাও শহীদ হয়েছিলেন। ভারতীয় সেই সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশের সঙ্গে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আসছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডো। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান অনিল চৌহান ও বাংলাদেশের 59 সদস্যের প্রতিনিধি দলের নেতা মুক্তিযোদ্ধা আলী মোশাররফ, কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সহ অনেকেই শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের সাথে যারা জীবন দিয়েছে তাদের আজকে এই যে অনুভূতি, তো নিঃসন্দেহে বলতে হবে যে অত্যন্ত প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী যে ত্যাগ, প্রায় 6300 ভারতীয় বাহিনী মৃত্যুবরণ করেছেন আমাদের যুদ্ধের সামনে। আমাদের জনগণ, আমাদের মুক্তিযোদ্ধা তাদের কোনোদিন ভুলবে না। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে বুধবার সকালে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের দিনে সাবেকদের মিলন মেলায় বাফুফের টার্ফ রঙিন হয়ে ওঠে। প্রীতি ম্যাচে নকিব, রূপু, কাঞ্চনের সবুজ দলকে 3-0 গোলে হারিয়েছে কায়সার হামিদ আলফাজদের লাল দল। প্রতি বছরের মতো এবারও প্রীতি ম্যাচের লড়াইটা বেশ জমে ওঠে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় লাল দল। বিরতির পরও দাপুটে ফুটবল খেলে মাসুদ রানা, আরমান মিয়ারা। এ ম্যাচে সবুজ দলের হয়ে মাঠে নেমে বিজয়ের আনন্দে মেতে ওঠেন মোহামেডানের কোচ শনলিন। শেষ পর্যন্ত 3-0 গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল। ম্যাচের পর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের বিজয়ের 49 বছরের গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী।
এবং কষতে হবে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনৈতিক ধারা থেকে বের হওয়ার আশা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।